স্বাগত রাতনাটা বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষে খবর আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছি নুসরাত হক। খেলার আনন্দ হতাশার খবর জানাবো আমি জহিরুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। তফসিলের আগে খালেদার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চায় বিএনপি, সমাবেশে 7 দাবি। শেখ হাসিনার অধীনে ভোট, নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ দেখছেন না ওবায়দুল। হাসপাতাল ছেড়েছেন সাকিব, কবজিতে অস্ত্রোপচার লাগবে না তামিমের, মাঠে ফিরবেন 8 সপ্তাহ পর। আজকের বাংলাদেশে রাতনাটা বাংলাদেশে মতামত পাঠানোর বিষয়ে নির্দলীয় সরকার বিতর্ক। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। নির্বাচনের তফসিলের আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ 7 দফা দাবি জানিয়েছে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে বিকেলে এ দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে 12টি লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন বিএনপি। সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা আসতে থাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভার উদ্যান। বেলা 2টায় শুরু হয় জনসভা। জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম। মঞ্চে প্রতীকীভাবে একটি খালি চেয়ারও রাখা হয়। জনসভায় বৃহত্তর ঐক্য গড়ে তুলে দাবি আদায়ের আহ্বান জানান জ্যেষ্ঠ নেতারা। সরকার তো বহু চেষ্টা করতেছে যাতে না হয়, যাই হোক, হলে ভালো, না হলে ক্ষতি নাই। বিএনপিকে আন্দোলন চালিয়ে যেতে হবে, আমরা অন্য কোন দিকে দেখাতে রাজি নই। আন্দোলনের জন্য এবং নির্বাচনের জন্য আপনাদের প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচনে যাব। জনসভা থেকে 7 দফা দাবি জানায় বিএনপি। এর মধ্যে রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেকের মামলা প্রত্যাহার। এছাড়া সংসদ ভেঙে নিরপেক্ষ সরকার গঠন, ইসি পুনর্গঠন, ভোটের সময় বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন ও পর্যবেক্ষকদের স্বাধীনতা নিশ্চিতের দাবিও জানিয়েছে দলটি। তফসিল ঘোষণার আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জাতীয় সংসদ বাতিল করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। দাবি আদায়ে 3 অক্টোবর জেলায় ও 4 অক্টোবর মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দাবি আদায়ে বারবার আন্দোলনের কথা বলছে বিএনপি। তবে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগেও নির্বাচন কেন্দ্রিক দাবি আদায় করতে পারেনি দলটি। এবারও আন্দোলন ব্যর্থ হবে নাকি ফলপ্রসূ হবে, সেটাই এখন দেখার বিষয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে পেরে উজ্জীবিত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখানে নির্বাচন সামনে রেখে কেন্দ্রের দিক নির্দেশনা প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার পাশাপাশি দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার কথা জানিয়েছেন তারা। গত বছরের 12 নভেম্বর নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন দল প্রধান খালেদা জিয়ার বক্তব্য শুনতে। আর রোববারের জনসভায় এসেছেন তার মুক্তির দাবি সামনে রেখে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা জেল থেকে মুক্ত করব, মুক্ত করে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব। একটি অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাদের বা 20 দলীয় জোটের নেতাদের আমন্ত্রণ জানায়নি বিএনপি। তারপরও দলটির একক এই কর্মসূচিতে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমরা পায়ে হেঁটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমরা এই জনসভায় অংশগ্রহণ করেছি। প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম এবং আগামী দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থাকব। দীর্ঘদিন পর হলেও এমন বড় সমাবেশে আসতে পেরে খুশি নেতাকর্মীরা। পাশাপাশি কেন্দ্রের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকার কথাও জানিয়েছেন তৃণমূল নেতারা। কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমরা রাজপথে থাকবো
আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসা পর্যন্ত। যত বাধাই আসুক আমরা মনে করি এটা আমাদের শেষ সময়, আর পিছানোর সুযোগ নেই। এদিকে জনসভা কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে পড়েন নগরবাসী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক মন্তব্য করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আবারও নাকচ করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও পরিষ্কার করেছেন তিনি। সচিবালয়ে সকালে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে নির্বাচন কমিশন। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনই যথেষ্ট। ইলেকশন তো পরিচালনা করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন নিরপেক্ষ হওয়াটাই প্রয়োজন। এখানে সরকারের তো নিরপেক্ষ হওয়ার দরকার নেই। অক্টোবরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে নির্বাচনকালীন সরকার গঠন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সরকার নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে সম্পৃক্ত হবে না। বিএনপি বা তার সহযোগীরা ঐক্য প্রক্রিয়া বা ঐক্য ফ্রন্ট যারাই দাবি করুন, এ সময়ের এ ধরনের কিছু করতে হলে দাবির আলোকে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা সংবিধান সম্মত হবে না। বিএনপির নির্দলীয় সরকারের দাবিকে অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, সংবিধান পরিবর্তনের এখন সুযোগ নেই। তফসিল ঘোষণা হলে সবাই নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আর এ সময়ে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগও নেই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2017 সালে 12 নভেম্বরের পর দীর্ঘ 10 মাস পর বিএনপি আজকে জনসমাবেশ করলো। সেখানে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন, আজকে চেয়ারপারসন ছিলেন না। তবে যে দুটি সমাবেশ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, 3 অক্টোবর জেলা সমাবেশ এবং 4 অক্টোবর মহানগর পর্যায়ে সমাবেশ এবং বিভাগীয় কমিশনারের স্মারকলিপি পেশ। বলা যায় যে আসলে অনেকদিন পরই বিএনপি রাজনৈতিক মাঠে কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে আবার ফিরে আসলো। এটি ভালো। গত কয়েকদিন যাবতই আমরা দেখছিলাম যে কর্মসূচি নিয়ে পাল্টাপাল্টি আলাপ আলোচনা, তার চাইতে আজকের একটি শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে, তাতে হয়তো মানুষের একটু স্বস্তি হয়েছে যে এই ধরনের কর্মসূচি নিয়ে সবসময় এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকে। বিএনপি যে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছে, 7 দফা আসলে 10টা বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে মোটা দাগে, কারণ 7 নম্বর দফাটি আবার 4টা উপদফা আছে। এগুলি কিভাবে তারা এইটা মানে অনেক অল্প সময় আছে, সরকার তো স্পষ্টই বলছেন যে এইটা তারা মানবেন না। ফলে এই অবস্থা, এই দাবি এবং না মানা দুটার মাঝখানে অবস্থা কি হবে এবং তার মাঝখান দিয়ে নির্বাচনের সময় বা নির্বাচনের আগে রাজনৈতিক এই মতপার্থক্য কিভাবে মিটানো হবে সেটার কোনো দিক নির্দেশনা আসলে আমাদের কাছে নেই। ওবায়দুল কাদের বলছিলেন যে আসলে সরকারের অবস্থান বা সরকারের মতামতটা তিনি বলেছেন। অবশ্যই জাহিদ, দাবি ইতিমধ্যে নাকচ হয়ে গেছে, তবে এই পরিস্থিতিতে হয়তো একটা ভূমিকা রাখতে পারে নির্বাচন কমিশন, তাদের কাজের একটা সুযোগ হয়তো দেখা দিচ্ছে। তবে যেই 7টা দাবি আছে, এই দাবির ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই, কারণ প্রত্যেকটাই সরকার। ধরেন যদি এখন খালেদা জিয়ার মুক্তির দাবি, সেটি তো জুডিশিয়াল প্রসেসে যদি না হয় তাহলে সরকারকেই এটা করতে হবে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে না যে তার মুক্তি দেয়া হোক। একইভাবে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলি আসলে হয়তো নির্বাচনকালীন সময়ে সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা হবে কি হবে না, এটা নির্বাচন কমিশনের অবশ্যই এখতিয়ার আছে, তারা এটা ঠিক করতে পারে যে তারা কি করবেন। বা কিন্তু অন্য দাবিগুলির ব্যাপারে সবগুলি আসলে বেশিরভাগই সরকারের উপর নির্ভর করছে। দুপক্ষের সদিচ্ছাটাই হয়তো শেষ দিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তা তো অবশ্যই। আমাদের তো মানে রাজনৈতিক মতপার্থক্য, মানে বিএনপি যেই জিনিসগুলি চাচ্ছে আওয়ামী লীগ সেই জিনিসগুলি চাচ্ছে না, কিন্তু যদি রাজনৈতিকভাবে এগিয়ে যেতে হয় তাহলে একটা ছাড় দিয়ে নিশ্চয়ই আসতে হবে যে আপনার 3টা আমি মানলাম, আপনার 4টা আমি মানলাম, এইটার প্রক্রিয়া। কিন্তু সেটার প্রক্রিয়া আসলে শুরু হওয়ার কোনো লক্ষণ নাই। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের আপত্তি মন্ত্রিসভায় তোলার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে দুপুরে সম্পাদক পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দেন। অন্যদিকে আইনটি রাষ্ট্রপতির অনুমোদন পেলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা জানিয়েছেন সম্পাদক পরিষদ নেতারা। আসন 44 বেগম
সাংবাদিক সংগঠনগুলোর আপত্তির মুখেও গত ২০ সেপ্টেম্বর সংসদে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮। এর প্রতিবাদে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ শনিবার মানববন্ধনের কর্মসূচি দেয়। তবে তথ্যমন্ত্রীর আলোচনায় বসার প্রস্তাবে এই কর্মসূচি স্থগিত করা হয়। সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে রোববার বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তফা জব্বার। প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেন, সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা বিল স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি তৈরি করবে। বিলের ৯টি ধারা নিয়ে সংগঠনের আপত্তিও তুলে ধরেন তিনি। আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং আমরা মনে করি এটা সাংবাদিকতার যে মূল যে বলতে পারেন যে ইথস, যে এথিক্স অফ জার্নালিজম, যে পরিবেশে জার্নালিজম হতে পারে সেটার বিরোধী। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। যে আমাদের সরকার আলোচনায় বিশ্বাসী এবং যে কোনো সমস্যা তৈরি হলে আলোচনা করে নিষ্পত্তির পক্ষে, এবং সেই দৃষ্টিভঙ্গির থেকেই আমি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিলাম। বৈঠকে কিছু বিষয়ে মতৈক্য হয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের আপত্তির বিষয়গুলো আগামী মাসে মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে। যে আপত্তিগুলি সেগুলি আমি তুলে ধরব এবং আমাদেরকে আলোচনা করার জন্য যেই TOR টার্মস অফ রেফারেন্স দেওয়া হবে, সেই টার্মস অফ রেফারেন্সে আমরা আবার এসে এইটা মন্ত্রী পরিষদে আলোচনা হওয়ার পর আমরা আবার আলোচনায় বসার জন্য সম্মত হয়েছি। পরে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন তথ্যমন্ত্রী ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় বেলা 12:15 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। লন্ডনে যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় রাত 11:20 ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সোমবার সকালে তাকে বহনকারী বিমানটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র সফরে গত 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ওই দিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। নুসরাত, আরও কিছু খবর জানাবো, কিন্তু তার আগে জহিরুল কি আছে আজকে? জাহিদ, খুব ভালো একটি খবর আছে। সাফ অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে বাংলাদেশ, 17-0 গোলে হারিয়েছে পাকিস্তানকে। এছাড়া তামিম সাকিবের চোটের ওপর কিছু আপডেট আছে আমার কাছে, জানিয়ে দিচ্ছি খবরগুলো। প্রথম দফা অস্ত্রোপচারের পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। অ্যান্টিবায়োটিক কাজ করায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। দ্রুত ফোলা ও ব্যথা কমে যাবে বলে আশাবাদী চিকিৎসকেরা। সুস্থ হওয়ার 3 সপ্তাহ পর করাতে পারবেন চূড়ান্ত অস্ত্রোপচার। এদিকে অস্ত্রোপচার করতে হবে না তামিমের কবজিতে, মাঠে ফিরতে লাগবে 2 মাস। আঙ্গুলের অস্ত্রোপচার করাতে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল সাকিবের, কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় দ্রুত অ্যাপোলো হাসপাতালে চেক আপে যান বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার। সেই সময় সাকিবের হাতের অবস্থা দেখে অবাক হয়েছেন চিকিৎসকেরা। ভর্তি হওয়ার 2 ঘন্টার মধ্যেই করতে হয়েছে অস্ত্রোপচার। এত বড় ফোড়া হয়েছে, এর ভিতরে পাঁচ টাপ টাপ করছে, এক্ষুনি বাস্ট হয়ে যাবে। আপনি এখন অপারেশন না করলে হাতটা বাঁচবে? আই ক্যান শো ইউ দ্য ফটোগ্রাফস, ইট ইজ সো অ্যাংরি লুকিং। ইউ হ্যাভ টু গো ডু দ্য ইমিডিয়েট অ্যাকশন এন্ড উই হ্যাভ টেকেন দ্যাট। স্বস্তির বিষয়, অ্যান্টিবায়োটিক ভালোভাবেই কাজ শুরু করেছে, দ্রুত ব্যথা ও ফোলা কমে গেছে। তবে পরের অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করতে হবে লম্বা সময়। ইনফেকশন সেরে যাওয়ার 3 সপ্তাহ পর আবারও ছুরি কাঁচির নিচে যেতে হবে সাকিবকে। ওনার একটা ডেফিনিট সার্জারি লাগবে। সেই সার্জারিটা ইনফেকশন কন্ট্রোল হওয়ার কমপক্ষে 3 সপ্তাহ পরে করতে হবে। রোববার হাসপাতাল ছেড়েছেন সাকিব। তাকে দেখতে যান নাজমুল হাসান পাপন, মাশরাফি ও মিরাজ। ইমপ্রুভ করেছে, ডাক্তাররা বললো, সবকিছু বললো যে ইমপ্রুভ করেছে এবং ভালোর দিকে। লন্ডন থেকে সুখবর নিয়ে ফিরেছেন তামিম। কবজিতে লাগছে না অস্ত্রোপচার, তবে মাঠে ফিরতে সময় লাগবে অন্তত 2 মাস। ভালো খবর হলো যে অপারেশন হয়তো বা এখন করাটা ঠিক হবে না আমার জন্য, বিকজ আমার রিস্ট স্টিফ হয়ে যেতে পারে, যেটা বললো ডক্টর। আমার মোটামুটি এখন থেকে ধরেন 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে আমার মাঠে ফিরতে। যে জায়গায় ইনজুরি নর্মালি এই জায়গাগুলো জয়েন্টগুলো একটু স্টিফ হয়ে যায়, স্টিফ হয়ে গেলে তখন একটা
প্রবলেম হয়, বাট ওটাই এখন আশা করতেছি যে এক্সারসাইজগুলো করে করে যত তাড়াতাড়ি ফিরতে পারি আর কি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুব এশিয়া কাপে টিকে থাকার লড়াইতে সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9টায়। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আসরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের যুবাদের। প্রথম ম্যাচে 141 রানে অল আউট হয়ে ম্যাচ হেরেছে 6 উইকেটে। দ্বিতীয় ম্যাচে কঠিন সমীকরণের সামনে লাল সবুজ। বাঁচা মরার লড়াইতে ব্যাটসম্যানদের দায়িত্ব নেবার পরামর্শ হেড কোচের। আভাস দিয়েছেন একাদশে পরিবর্তনে। অন্যদিকে প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে নির্ভর পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের আগে রোববার অনুশীলন করেনি দলটি। সাফের হতাশা ভুলে এবার বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যালেঞ্জ। র্যাঙ্কিংয়ে 14 ধাপ এগিয়ে থাকা লাওসের বিপক্ষে কাজটা সহজ হবে না। জেমিডের শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলের লাইসেন্স দিয়েছেন। ঘরমাঠে দর্শক সুবিধা কাজে লাগাতে চান অধিনায়ক। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল সন্ধে 6:30টায়। এশিয়ান গেমসের সাফল্য সাফ চ্যাম্পিয়নশিপে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ড কাপ দিয়ে নতুন শুরুর সুযোগ পাচ্ছে জামাল ভুঁইয়ারা। সাফে মাঝমাঠ ও আক্রমণ ভাগে সমন্বয়ের অভাব ছিল। প্রেসিং ফুটবলে মূল শক্তি। সিলেট পর্বে বিল্ড আপ ও প্লে মেকিংয়ে গুরুত্ব দিচ্ছেন জেমিডে। বি গ্রুপে স্বাগতিকদের আরেক প্রতিপক্ষ ফিলিপাইন। শেষ চার নিশ্চিতে শুরুতেই জয় চান কোচ। পরিকল্পনা আক্রমণাত্মক ফুটবলের। সাদ ফাহাদকে পাচ্ছি না, তবে রিজার্ভ বেঞ্চের সামর্থ্যে আমার আস্থা আছে। দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে, যে কারণে প্রথম ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিতের কাজ এগিয়ে রাখতে চাই। তারুণ্য নির্ভর বাংলাদেশকে নিয়ে সতর্ক লাওস। দ্বিতীয় সারির দল নিয়ে ছক কষছেন কোচ মুন হেং। সবশেষ মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম। এরপর দলটি অনেক পাল্টে গেছে। তরুণরা অনেক ভালো খেলছে। প্রথম ম্যাচ সবসময় কঠিন, আমাদের সেরাটা দিতে হবে। র্যাঙ্কিংয়ে লাওসের চেয়ে 14 ধাপ পিছিয়ে বাংলাদেশ। তবে হোম কন্ডিশনের সুবিধা পাবে স্বাগতিকরা। মার্চে লাওসের বিপক্ষে ড্র দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিল বেঙ্গল টাইগাররা। সে ম্যাচের অভিজ্ঞতা সিলেটে কাজে লাগানোর পরিকল্পনা জামাল ভুঁইয়াদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপে উড়ন্ত শুরু বাংলাদেশের। পাকিস্তানের জালে গুনে গুনে 17 গোল দিয়েছে কিশোরীরা। 7 গোল করেছেন মোসাম্মদ সিরাত জাহান। এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের দল। ভুটানের চালিমিথাং স্টেডিয়ামে গোল উৎসব শুরু করেন মার্জিয়া। এরপর একে একে গোল করেন সিরাজ জাহান, শিউলি আজিম ও মিশরাত জাহান। প্রথমার্ধে 8 গোল করে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। বিরতির পরও ধারাবাহিকতা অব্যাহত থাকে। দুই অর্ধে হ্যাট্রিক সহ 7 গোল করেন সিরাজ জাহান। মার্জিয়া করেন 4 গোল। মঙ্গলবার গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে লাল সবুজ। খেলার খবর এই ছিল আমার কাছে সবশেষ। আরও কিছু খবর জানাবেন জাহিদ এবং নুসরাত। ধন্যবাদ জহিরুল ইসলাম। আমাদের কাছে আরও কিছু খবর আছে। আজ রাত 12টা থেকে চালু হচ্ছে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে কারিগরি প্রস্তুতি শেষ করেছে ইনফোজিলিয়ন বিডি টেলিটেক। কিন্তু এ সেবা ফি 30 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা করায় সাড়া কম পাওয়ার আশঙ্কা অপারেটরদের। 4 মোবাইল অপারেটরের গ্রাহক প্রায় 15.5 কোটি। এখন চাইলেই নম্বর 1 রেখে অপারেটর পরিবর্তন করা যাচ্ছে। কয়েকবার তারিখ হয়েছে, কিন্তু নানা জটিলতায় চালু হয়নি মোবাইল নম্বর পোর্টেবিলিটি এমএনপি সেবা। অবশেষে 1 অক্টোবর থেকে তৈরি হচ্ছে এই সুযোগ। অ্যাজ অফ টুডে আমি বলতে পারি যে আমরা সবাই রেডি। আপনার টেলিকম অপারেটররা, পিএসটিএন অপারেটর, তারপরে আপনার আইজিডব্লিউ, আইসিএক্স, আইপিটিএসপি, ওনারা সবাই কানেক্ট করে ফেলেছে আমাদের সঙ্গে এবং টেস্টিংগুলো চলছে আর কি। অপারেটর পরিবর্তন করতে 100 টাকায় নতুন সিম কিনতে হবে। সেবা চালু করতে লাগবে করসহ 57 টাকা 50 পয়সা, আর সময় লাগবে 72 ঘন্টা। তবে 100 টাকা বাড়তি দিলে চালু হবে একদিনেই। দ্বিতীয়বার অপারেটর পরিবর্তন করতে চাইলে অপেক্ষা করতে হবে 90 দিন। অপারেটরদের দাবি এই ফি বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। যদি আরও ফিসটা কম হতো, মানুষের মধ্যে আপনার এটার ব্যাপারে আগ্রহটা অনেক বেশি থাকতো। আমাদের দেশে আমরা যেটা বলি অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, সেটা এমনিতেই কম। সো সেক্ষেত্রে প্রান্তিক লেভেলে অনেক গ্রাহক হয়তো বা আকৃষ্ট নাও হতে পারেন। তবে বিটিআরসি বলছে সব পক্ষের মতামতের ভিত্তিতেই গ্রাহক ফি নির্ধারণ করা হয়েছে।
বিটিআরসি বিভিন্ন সময় ভাববে, দেখবে, যদি মনে হয় যেটা চার্জটা বেশি হয়ে গেছে বা কম করলে ব্যবসা সম্ভব বা ইনফোজিলিয়ান যারা এই কাজটি পেয়েছে তাদেরও ব্যবসা ভায়াবল হয়, রাষ্ট্রের সমস্যা হয় না, বিটিআরসি কমাতে পারবে। কর্তৃপক্ষ বলছে এমএনপি সেবা চালু হলে গ্রাহকের পছন্দের স্বাধীনতা বাড়বে আর প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাড়বে প্রতিযোগিতা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা আনতে মাসব্যাপী বিশেষ অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, একথা জানিয়েছে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আইন না মানার মানসিকতাকেই বড় সমস্যা মনে করছেন তিনি। সড়কে ফুটওভার ব্রিজ থাকলেও মাঝ দিয়েই দৌড়চ্ছেন পথচারীরা। যত্রতত্র বাস থামিয়েই চলছে যাত্রী ওঠানামা। সড়কে শৃঙ্খলা আনতে পুলিশের নানা উদ্যোগের পরও পরিস্থিতি খুব একটা বদলায়নি। মনের যে ব্যাপারটা আমাদের ঠিক করতে হবে যে আইন ঠিক করার জন্য আমরা এত রোগ পর্যন্ত যাওয়া উচিত না। যে স্টুডেন্টরা এই মুভমেন্টটা করলো সেই স্টুডেন্টদের সাথে এখন হচ্ছে কিছুটা অন্যায় হচ্ছে। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বাসগুলো এখন আর স্টুডেন্ট ভাড়া রাখছে না। এসব সমস্যার পেছনে চলাচলের ক্ষেত্রে নগরবাসীর আইন না মানার মানসিকতাকে দায়ী করেছেন ডিএমপি কমিশনার। সেখানে আমাদের সফলতা আসছে, তবে আমি বলবো কাঙ্ক্ষিত মাত্রায় সফলতা আসে নাই। এই ঢাকা মহানগরীতে ইনশাল্লাহ আমরা এই 2018 সালের মধ্যেই একটি দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসবো ধারাবাহিক অভিযান এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে। যত্রতত্র বাস না দাঁড়ানো, বাস চলার সময় দরজা বন্ধ রাখা সহ বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে ডিএমপি। রাজধানীতে 130টি বাস স্টপেজে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর দপ্তর, বিআরটিএ, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। 0 পয়েন্ট পর্যন্ত আমরা মডেল করিডোর ঘোষণা করেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক এই স্বয়ংক্রিয় বাতিগুলো চালু করা যায়নি, কারণ সেটি হয়তো সরকারের অন্য সংস্থার কাজ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে ওই ক্ষমতা নেই। তবে আমরা সমন্বয় করছি, আমরা চেষ্টা করছি। ডিএমপির মাসব্যাপী ট্রাফিক কার্যক্রমে সহযোগিতা করায় স্কাউট, রোভার এবং গার্লস গাইড সদস্যদের ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার। মাসব্যাপী আমাদের এই শিশু সন্তানরা, আমাদের রোভার স্কাউটের ছেলেরা। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল নির্দলীয় সরকার বিতর্ক। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। আরিফ জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত। ইমতিয়াজের মত, ক্ষমতাসীনরা যাতে ক্ষমতার অপপ্রয়োগ না করে সে ব্যাপারে ইসিকে পদক্ষেপ নিতে হবে। আরমান বলছেন, যেভাবেই নির্বাচন হোক না কেন তা নিরপেক্ষ দেখতে চাই। নয়নের মত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখতে চাই। রাকিবের পরামর্শ, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মিতা বলছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে সব দল অংশগ্রহণ করবে বলে মনে হয় না। সৌরভের মত, সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নির্ধারণ করা উচিত। মারুফের মতামত, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী এবং নিরপেক্ষ হতে হবে। আহমদ বলছেন, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। কাব্যর মত, নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। নির্দলীয় সরকারের পক্ষে অনেকগুলো মতামত এসেছে। যাই দর্শকরা বিভিন্ন ধরনের মতামত পাঠিয়েছেন, ধন্যবাদ তাদের পাঠানো মতামতের জন্য। এই ছিল রাত 9টায় বাংলা।